মুভির শুরুতেই দেখা যায় 1944 সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে ফিনল্যান্ড এবং সোভিয়েত ইউনিয়ন মস্কো আর্মিস্টিক্স নামের একটা শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছিল। এই চুক্তি অনুযায়ী ফিনল্যান্ড থেকে জার্মানি নাৎসি সৈন্যবাহিনীদের বলা হয় তাদেরকে ফিনল্যান্ডের বাইরে বের হয়ে যাওয়ার জন্য। তখন নাৎসিরা ধ্বংসযজ্ঞ চালাতে চালাতে বের হয়ে যায়। সকল রাস্তা, ব্রিজ, গ্রাম, শহর যা কিছুই তাদের সামনে পড়তো সবকিছুই তারা ধ্বংস করে ফেলত। ফিনল্যান্ডের নির্জন প্রান্তরে একজন বৃদ্ধ এইসব যুদ্ধ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেয়। এ ছিল এমন একজন বৃদ্ধ যে যুবকের চেয়েও পাওয়ারফুল ছিল। তার সঙ্গী ছিল তার একমাত্র কুকুর এবং ঘোড়া। তাকে দেখা যায় মাটির নিচের বালি ধুয়ে ধুয়ে স্বর্ণের কণা খুঁজতে। তার নাম ছিল কর্পি। চ্যাপ্টার অন দ্য গোল্ড, যেখানে দেখানো হয় বৃদ্ধ কর্পি স্বর্ণ খুঁজতে মাটি খনন করছে। এতটাই গভীর করেছে যে তাকে গর্ত খোঁড়ার সময় দেখাই যাচ্ছে না। তার সারাদিন এভাবেই কাটতে থাকে আর রাতে আগুন জ্বালিয়ে বসে থাকে। তবে সে যুদ্ধ থেকে দূরে থাকতে চাইলেও যুদ্ধ তাকে ঠিকই স্পর্শ করত। মাঝে মাঝে সেখান দিয়ে যুদ্ধ বিমান যেত, কিন্তু বৃদ্ধ কর্পি সেদিকে নজর না দিয়ে মাটি খনন করতেই থাকে। একদিন গর্তের ভেতরে খুঁড়তে খুঁড়তে সে সোনার চিহ্ন দেখতে পায়। এরপর মাটি আরেকটু সরিয়ে সে নিশ্চিত হয় এখানে অনেকখানি সোনা রয়েছে। সোনা কে না ভালোবাসে, আর এত সোনা দেখে কে না খুশি হবে। সে খুশিতে কেঁদে ফেলে। সে ভাবতেও পারেনি এত বড় স্বর্ণের খনি পাবে। এরপর সে স্বর্ণের খণ্ডগুলো তুলে সাজিয়ে রেখে দেখতে থাকে। পরের দিন সে গোসল দেয়। তার লক্ষ্য পূরণ হয়ে গেছে, তার কাজ শেষ। এবার গোসল দিয়ে সে মুক্ত হবে। তার গায়ে অসংখ্য কাটাছেঁড়ার দাগ দেখা যায়। এটা দেখে বোঝা যায় যে কতটা যুদ্ধ করে জীবনযুদ্ধে টিকে আছে। সে এই জীবনে কতটা সংগ্রাম করেছে তার চিহ্ন তার শরীরে রয়েছে। তার জ্বালানো আগুন নিভিয়ে ঘোড়া সাজিয়ে পথ চলতে শুরু করে। পেছনে ছুটে আসতে থাকে তার সঙ্গী কুকুরটি। তার জীবনের এই অধ্যায়টি শেষ। এবার শুরু হতে যাচ্ছে নতুন চ্যাপ্টার 2 দ্য নাজিস। এই সময় নাৎসি বাহিনীর সৈন্যরা অর্থাৎ জার্মানরা সেই পথ দিয়ে বেরিয়ে যাচ্ছিল। রাস্তার যেদিক থেকে এই বৃদ্ধ কর্পে যাচ্ছিল তার বিপরীত দিক থেকে আসতে থাকে জার্মান সৈন্যরা। সৈন্যরা বৃদ্ধকে দেখে হাসতে থাকে। তারা তাকে তুচ্ছ মনে করে। উপহাসের হাসি হাসতে থাকে। সৈন্যদের মাঝখানের গাড়িতে কিছু বন্দী মেয়েদেরকে রাখা হয়েছিল। এইসব সৈন্যদের শারীরিক চাহিদা মেটানোর জন্যই তাদেরকে বন্দী হিসেবে রাখা হয়েছিল। তাদের চোখে মুখে অত্যাচার স্পষ্ট ছাপ দেখতে পাওয়া যায়। সেই সময় মেয়েদের গাড়ি থেকে একজন অফিসারকে বের হতে দেখা যায়। তার নাম উলফ। বৃদ্ধ কর্পি ধীরে ধীরে সবগুলো গাড়ি পার হয়ে যায়। তখনই অফিসার উলফ তার দিকে বন্দুক তাক করে, কিন্তু তাদের টিম লিডার ব্রুনো তাকে আটকায়। লিডার বলে সে তো মৃত্যুর দিকেই যাচ্ছে, তাকে এখন মারার কি দরকার। কর্পি ঘোড়া নিয়ে ধীরে ধীরে চলতেই থাকে। রাস্তায় বৈদ্যুতিক পোলগুলোর সাথে অনেকগুলো ঝোলানো লাশ দেখতে পায়। এইগুলো এই জার্মান সৈনিকদের কর্মকাণ্ড। তারা সবকিছু ধ্বংস করতে করতে এসেছে, এমনকি যাকে সামনে পেয়েছে তাকেই মেরে ফেলেছে। এরপর চলতে চলতে সে আবার কিছু জার্মান সৈনিকের সামনে পড়ে যায়। ব্রুনো মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া বলতে এই সৈন্যদের দিকে এগিয়ে যাওয়া বুঝিয়েছিল। তারা তাকে ঘোড়া থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে। এখানকার অফিসার তার জিনিসপত্র দেখে বুঝতে পারে সে একজন গোল্ড মাইনার। সে তাকে উপহাস করে বলতে থাকে এইসব মাটির নিচে কিছুই নেই। সে কি কিছু পেয়েছে? তাকে ঘোড়ার কাছ থেকে একটু দূরে নিয়ে যায় আর কয়েকজন সৈন্য তার ব্যাগ চেক করতে থাকে। তখন সে বসে থাকা কুকুরকে দূরে যাওয়ার জন্য ইশারায় নির্দেশ করে। কুকুরটি যখন দৌড়ে দূরে পালিয়ে যেতে থাকে তখন সৈন্যরা কুকুরটির দিকে গুলি ছুড়তে থাকে, কিন্তু কুকুরটি পালিয়ে যায়। অন্যদিকে সে টিম লিডার ব্রুনো দূর থেকে এই আওয়াজ শুনে মুচকি হাসে, কারণ সে ভেবেছে সৈন্যরা হয়তো সে বৃদ্ধকে মেরে ফেলেছে। এদিকে বৃদ্ধকে নিয়ে ওই সৈন্যরা হাসাহাসি করতে থাকে। সৈন্যরা তাদের এখানকার অফিসারকে জানায় তার ব্যাগ সোনায় ভরা। এবার তারা বৃদ্ধকে বাজে ভাষায় হাঁটু গেড়ে বসতে বলে। তারা স্বর্ণ পেয়ে খুব খুশি হয়ে যায়। স্বর্ণ মানুষের যে কোনো বিপদে কাজে লাগে। তারা বৃদ্ধকে উপহাস করে ধন্যবাদ জানাতে থাকে এই স্বর্ণের জন্য, কিন্তু বৃদ্ধের মাথায় রাগ চেপে যায়। সে তার কোমর গোজা চাকুটাকে বের করে তার কাছে থাকা অফিসারটির মাথায় ঢুকিয়ে দেয়। এরপর দুপক্ষের লড়াই চলে। এই বৃদ্ধ নৃশংসভাবে সবাইকে মেরে ফেলে। কারো মাথায় চাকু কিংবা গুলি এসপার ওসপার। তার উপর কেউ কেউ গুলি চালায়, কিন্তু সে কোনো কিছু না ভেবে সব রুখে দিয়ে বেঁচে থাকে আর সবাইকে মেরে ফেলে। অন্যদিকে এগিয়ে যায় সেই টিম লিডার ব্রুনো। দ্বিতীয়বার গুলির শব্দ শুনে বুঝতে পারে এখানে কোনো ঝামেলা হয়েছে। সে তার ট্যাঙ্কটি ঘুরিয়ে নেয়। তার সাথে সেই অফিসার উলফ আসে। ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় এখানকার সব সৈন্যদেরকে বৃদ্ধ মেরে ফেলেছে। সেখানে মৃত এক সৈনিকের পকেটে এক খণ্ড স্বর্ণ পায়। সেটা হাতে নিয়ে সে ভাবতে থাকে। এরপর সে আসল ঘটনা বুঝতে পারে। তারা সেই বৃদ্ধের পিছু নেয়। বৃদ্ধ তাদের দেখে জোরে ঘোড়া ছুটিয়ে দেয়। তখন টিম লিডার ব্রুনো এবং অফিসার উলফ গুলি এবং বোমা ছুটতে থাকে। প্রচন্ড গুলির মাঝে বৃদ্ধ কোথায় যেন হারিয়ে যায়। টিম লিডার ব্রুনো তার দূরবীন দিয়ে দেখতে পায় দূরে মাইনফিল্ড দিয়ে বৃদ্ধ তার ঘোড়া নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তখনই ঘোড়াটি একটা মাইনে পা রাখে। ব্যাস, সেটা ব্লাস্ট হয়ে যায়। নাৎসি সৈন্যদের টিম লিডার এটা দেখে খুব খুশি হয়ে যায়। চ্যাপ্টার 3 মাইনফিল্ড। কিন্তু মৃত্যু যেন বৃদ্ধ কর্পি থেকে অনেক দূরে বাস করে। মাইন ব্লাস্টে তার ঘোড়াটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলেও কর্পি ঠিকই বেঁচে যায়। সেই ঘোড়াটি ধরে কিছুক্ষণ ইমোশনাল হয়ে থাকে, কিন্তু এরপরই ছড়িয়ে ছিটে থাকা স্বর্ণের টুকরোগুলো কুড়াতে থাকে। এরই মাঝে নাৎসি লিডার ব্রুনো সেখানে এসে পড়ে। তার অফিসার উলফ গুলি করতে যাবে, আর তখনই কর্পি একটা পাথর দিয়ে ঢিল মেরে সেখানে থাকা একটা মাইন ব্লাস্ট করে দেয়। তখন টিম লিডার ব্রুনো ফায়ারের নির্দেশ দেয়। কর্পি
কর্পি গোলাগুলির ধোঁয়ায় আড়ালে কোনো মতে ডিফেন্স করতে করতে চলে যায়। তখন ব্রুনো ফায়ার করা বন্ধ করতে বলে। সে গাড়ি থেকে নেমে সতর্কতার সাথে একটু এগিয়ে যায়, কেননা এখানে ওখানে মাইন পোতা থাকতে পারে। এরপর সে একজন সৈনিককে সামনে এগিয়ে যেতে বলে, যেন বোঝা যায় কোথায় কোথায় মাইন পোতা আছে, অর্থাৎ বিপদটা এই সৈনিকের উপর দিয়েই যাক। কিছুদূর এগোনোর পর মাইনে পা পড়ে ওই সৈনিকটি ব্লাস্ট হয়ে মারা যায়। এরপর লিডার আরও দুইজনকে দুই রাস্তা দিয়ে দুই পাশে পাঠিয়ে দেয়। এই দুইজনে কিছুদূর যাওয়ার পর ব্লাস্ট হয়ে মারা যায়। এদের একজনের পা ছিটকে এসে আরেকটা মাইনের উপরে পড়ে এবং সেটা ব্লাস্ট হয়ে যায়। এরপর লিডার গাড়ির ভেতরে থাকা দুজন মহিলাকে আনতে বলে। তাদের কোমরে একে অপরের সাথে দড়ি বেঁধে সামনের দিকে দুপাশে পাঠিয়ে দেয়। তখন লিডার নিচে একটা ব্যাস পায়। এটি ছিল সেই বৃদ্ধের। এরপর তাদের পেছনে পেছনে তারা গাড়ি নিয়ে চলতে থাকে, যেন কোনো মাইন থাকলে মহিলাদের পায়ের নিচে ফেটে যায় আর তারা সুরক্ষিত থাকে। চ্যাপ্টার 4 দ্য লিজেন্ড। এরপর তাদের অফিসার উলফ তাদের জেনারেলের সঙ্গে কথা বলে। জেনারেল সব শুনে তাদেরকে শীঘ্রই ফিনল্যান্ড ছেড়ে নরওয়ের দিকে যেতে বলে। সে আরও জানায় তাদের ভাগ্য ভালো বলেই তারা এখনো বেঁচে আছে। এটা শুনে তাদের টিম লিডার ব্রুনো বলে, সে আমাদের 7 জনকে মেরে ফেলেছে আর ইতিমধ্যেই তারা এই বৃদ্ধের নামও জেনে ফেলেছে। তার নাম অ্যাটমিক কর্পি। সে ছিল একজন ফিনিশ অর্থাৎ ফিনল্যান্ডের কমান্ডো। সে শীতকালীন যুদ্ধে রাশিয়ানদের হাতে তার ফ্যামিলির সবাইকে হারিয়েছে আর সে একাই 300-র বেশি রাশিয়ান সৈন্যকে হত্যা করেছে। রাশিয়ানরা তার নাম দিয়েছে ইমর্টাল, অর্থাৎ যার মরণ নেই। তারা বহুবার চেষ্টা করেও কর্পিকে হত্যা করতে পারেনি, বরং কর্পি অন্যদের মেরেছে নির্মমভাবে, যেন তার ভেতরে কোনো দয়ামায়া নেই। এরপর একজন সৈনিক জানায় তাদের পথ এখন ক্লিয়ার। তখন অফিসার উলফ বলে তারা পেছনে ফিরে যাবে, কর্পির দিকে আর এগোবে না। কিন্তু তাদের লিডার ব্রুনো বলে তারা বৃদ্ধের সঙ্গে লড়বে, কেননা তারা যুদ্ধে হেরে গিয়েছে। নিজ দেশে ফিরে গেলেও তাদের ফাঁসিতেই ঝুলতে হবে। এই স্বর্ণই তাদের বেঁচে থাকার একমাত্র পথ হতে পারে। তাই তারা কর্পির থেকে যেভাবেই হোক স্বর্ণ দখল করে নেওয়ার প্ল্যান করে। এরপর দেখা যায় কর্পি তার শরীর লাগা গুলিগুলো নিজেই বের করছে। নিজের শরীর থেকে এভাবে গুলি বের করা সত্যি এক ভয়ানক দৃশ্য। কিন্তু তখনই সে দেখতে পায় জার্মান সৈনিকেরা সেই দিকেই তাদের ভয়ঙ্কর শিকারী কুকুরগুলো নিয়ে আসছে। কর্পি কোনোভাবে লুকিয়ে থাকে। এরপর কর্পি তাদের একটি চলন্ত গাড়ির নিচে ঝুলে ঝুলে যেতে থাকে। এরপর গাড়ির নিচ থেকে গ্যাসোলিন ফুটো করে দেয়, যেন কুকুরগুলো তার শরীরের গন্ধ না পায়, বরং পেট্রোলের গন্ধ পায়। আর পেট্রোলে তার পুরো শরীর ভেজে যায়। তারা বুঝতে পারে কুকুরগুলো তাদের ঘ্রাণশক্তি হারিয়ে ফেলেছে। কুকুরের সাথে থাকা সৈনিকটি চিৎকার করে জানিয়ে দিলে গাড়ি থামিয়ে অন্যরা সেদিকে এগিয়ে যায়। আর এই ফাঁকে কর্পি গাড়ির নিচ থেকে বেরিয়ে দৌড়তে থাকে। এটা দেখে এক সৈনিক তাকে শুট করে এবং এটা তার পায়ে লাগে। এরপর নাৎসিরা তাদের কুকুর দুটিকে রিলিজ করে দেয়। কুকুর দুটো যখন তার কাছে এগিয়ে যাচ্ছিল তখন সে নিজের গায়ে আগুন লাগিয়ে দেয়। এবার কুকুরগুলো তার কাছে যেতে ভয় পায়। সে গায়ে আগুন দিয়ে দৌড়ে পানিতে ঝাঁপিয়ে পড়ে। সে দম দিয়ে পানির নিচে অপেক্ষা করতে থাকে। নাৎসি লিডার ব্রুনো বলেন, ইমর্টাল হোক বা মর্টাল, বাঁচতে হলে তাকে শ্বাস গ্রহণের জন্য অবশ্যই পানির উপরে মাথা তুলতে হবে। একসময় কর্পি মাথা তুলে এবং সঙ্গে সঙ্গে তার দিকে গুলি ছোড়া হয়। এরপরে তারা পানিতে রক্ত দেখে ভাবে হয়তো কর্পি মারা গেছে। এবার একজনকে পানিতে নামার নির্দেশ দেয় স্বর্ণগুলো আনার জন্য। কিন্তু পানিতে নামার পর কর্পি তার গলা কেটে নেয় এবং তার শ্বাসনালীর মাধ্যমে শ্বাস নেয়। এরপর আরও একজনকে পাঠানো হয়, তাকেও ঠিক একই অবস্থা করে ফেলে। কিন্তু বোটে থাকা তৃতীয় ব্যক্তি পানিতে না নেমে কর্পির ভয় অপরদিকে চলে যায়। এতে করে নিজের লোকেরা তার উপরে গুলি চালায়। এরপর কর্পি ওখান থেকে উঠে গিয়ে ওই লোকটাকে বুলেট প্রুফ হিসেবে কাজে লাগায় আর সেখান থেকে পালিয়ে যায়। এরই মধ্যে নাৎসি সৈনিকের কাছে কর্পির কুকুরটি চলে যায়। কর্পি বিপদে পড়ে তাকে ছাড়াই চলে গেছে। এরপর ব্রুনো কুকুরকে নিয়ে অন্য একটা প্ল্যান করে। কর্পি এলাকায় ঢুকে দেখতে পায় সবকিছু ধ্বংস হয়ে গেছে, রয়েছে শুধু আগুন আর ধ্বংসাবশেষ। সে খুবই ক্লান্ত ছিল। এমন সময় কিছু একটা আন্দাজ করতে পারে। এরপর দেখতে পায় তার কুকুরটি ফিরে এসেছে, কিন্তু পরক্ষণে সে দেখতে পায় কুকুরের সঙ্গে একটা ডায়নামাইট লাগানো আছে। সে দ্রুত সেটা টান দিয়ে খুলে ফেলে এবং সামনের দিকে ছুঁড়ে মারে, কিন্তু তারপরও সে আহত হয়ে যায় আর ধরা পড়ে যায়। নাৎসিরা তার গলায় দড়ি লাগিয়ে ঝুলিয়ে রাখে আর টিম লিডার তার পকেটে একটা সোনার টুকরো দিয়ে যায়। তারা ভাবে এবার সে নিশ্চয়ই মরবে। এরপর সৈন্যরা যখন সেখান থেকে চলে যায়, কর্পি কোনোভাবে সেই পেরিকে পা দিয়ে সাপোর্ট নিতে চায়, কিন্তু সে কোনোভাবে পারছিল না। তখন ওই খুঁটির সঙ্গে একটা রড বের হয়েছিল। কর্পি সেটা তার পায়ের ক্ষতস্থানে ঢুকিয়ে দেয়। এবার সে সেখানে আটকে যায় এবং সাপোর্ট নিয়ে বেঁচে থাকতে পারে। সে এভাবেই বেঁচে আছে আর অপেক্ষা করছে ভালো সুযোগের। এরপর সেখানে দুজন জার্মান সৈনিক চলে আসে। তারা যখন এখানে ল্যান্ডিং করছিল তখন তাদের বিমানের বাতাসে খুঁটিটির একটি অংশ ভেঙে যায়। ওদিকে ঝোলানো রশিটা একটু একটু করে নিচে নামতে শুরু করে আর শেষ পর্যন্ত সে মাটিতে পড়ে যায়। তার কুকুরটি সেখানে অপেক্ষা করছিল। কর্পি দেখে ওখানে এক সৈন্য যার নাম মুলার, সে তাকে শুট করতে চায়, কিন্তু উল্টো কর্পি তাকে মেরে ফেলে। গুলির শব্দে অপর সৈনিকটি ভাবে সে হয়তো মারা গেছে। এরপর কর্পি উঠে গিয়ে তাকেও ইট দিয়ে আঘাত করে। এরপর তার কাছে থাকা স্বর্ণের একটা টুকরো নিয়ে ভাবতে থাকে, যে স্বর্ণের জন্য এত পথ পাড়ি দিয়েছে, এত কষ্ট করেছে, সেই স্বর্ণ এত সহজে হাতছাড়া করবে না। এই সৈন্যকে শুট করতে গিয়েও সে করে না, কারণ তার সাহায্যে প্লেনে করে ওই সৈনিকদের কাছে যাবে আর তার সমস্ত সোনা উদ্ধার করে ছাড়বে। এরপর সে নিজের ক্ষতস্থানে সেলাই করতে শুরু করে। এই দৃশ্যটি ছিল খুবই ভয়ের আর এসব দেখে ওই সৈনিকটি খুব ভয় পেয়ে যায়।
অন্যদিকে নাৎসি বাহিনীরা চলছিল আপন গতিতে। তাদের প্লেন রেডি ছিল। এখন তারা নরওয়ের দিকে যাবে না, কারণ তাদের কাছে পর্যাপ্ত স্বর্ণ রয়েছে। হঠাৎ করে তারা দেখতে পায় একটা প্লেন রাস্তা দিয়ে ব্লক হয়ে আছে। এরপর তাদের দুজন লোক সামনে এগিয়ে যায় এবং গিয়ে দেখতে পায় পাইলট মারা গেছে এবং তার হাতে একটা দড়ি বাঁধা দেখতে পায়। এটা ছিল সেই দড়ি যেটার সাহায্যে তারা কর্পিকে ঝুলিয়ে রেখেছিল। এতে করে তারা বিপদের আশ পায়। সে সবাইকে বলে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও। এই সময় মেয়েদের গাড়িতে দুজন সৈনিক কর্পিকে নিয়ে আলোচনা করছিল। তখন একটি মেয়ে মুস্কি হাসলে তার হাসার কারণ জিজ্ঞাসাবাদ করে। এরপর মেয়েটি সেই স্টোরিটি বলে তারাও কর্পি সম্পর্কে জানে। যেখানে শত শত রাশিয়ানরা কর্পিকে মারতে পারেনি, সেখানে মাত্র কয়েকজন জার্মানরা কিভাবে মারবে। তাকে যতই রাগানো হয় সে আরও বেশি শক্তিশালী হয়ে যায়। আর তার যদি কিছু কেড়ে নেওয়া হয় তাহলে সে কাউকে ছাড় দেয় না। আর তখনই সেখানে দুজন সৈনিককে মেরে ফেলে কর্পি। এরপর মেয়েটা যখন ওই রাইফেল ধরতে যায় তখন সেখানে কর্পি হাজির হয় আর কর্পি নিজেই মেয়েটার হাতে রাইফেল তুলে দেয়। এই মেয়েগুলো প্রথম কর্পিকে নিজের চোখে দেখতে পায়। চ্যাপ্টার 6, কিল দেম অল। কর্পি মেয়েদের গাড়ির ড্রাইভারকে মেরে ফেলে। এরপর তাকে ড্রাইভারের সিট থেকে ফেলে দেয় আর সেখানে বসে যায় সেই সাহসী মেয়েটা। তারা অন্য সকল গাড়ির সব সৈন্যদেরকে মেরে ফেলে। এরপর কর্পি প্ল্যান করে টিম লিডারের গাড়িতে যায়। এরপর সে অফিসার উলফের সঙ্গে অনেকক্ষণ লড়াই করে। এখানে কর্পি জিতে যায়, কিন্তু অফিসার তার কাছে জীবন ভিক্ষা চায়। এরপর সেখানে আরও দুজন সৈনিক চলে আসে। তারা কর্পিকে দেখে ভয় পেয়ে যায়। এরপর কর্পি তাদের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় আর উলফকে মেয়েগুলোর হাতে দিয়ে যায়। অন্যদিকে টিম লিডার এবং তাদের ড্রাইভার প্লেনে যায়। এই টিম লিডার সোনার কোনো ভাগিদার রাখতে চায় না, তাই একজনকে মেরে ফেলে। মিশনের একজন মাত্র নিজ দেশে ফিরতে পারে, সে হলো টিম লিডার ব্রুনো। এরপর তারা প্লেনে চড়তে থাকে আর সামনে থেকে ছুটে আসে কর্পি। সে কোনো মতে প্লেনের নিচে উঠে পড়ে। এরপর তার হাতিয়ারের সাহায্যে প্লেন ভেঙে তার ভিতরে উঠে যায়। প্লেনের ভিতরে টিম লিডারের সঙ্গে তার অনেকক্ষণ লড়াই হয়, কিন্তু এরপরেও কর্পি বেঁচে থাকে। কিন্তু এখান থেকে বুদ্ধি করে কর্পি জিতে যায়। টিম লিডারকে একটা মিসাইলের সঙ্গে বেঁধে নিচে ফেলে দেয়। এরপর সে বুঝতে পারে প্লেন ঠিক নেই, যে কোনো সময় ক্র্যাশ করতে পারে। তখন নিজেই ব্যবস্থা করে এখান থেকে বেঁচে যায়। অন্যদিকে নাৎসির সৈনিকরা সেখানেই অপেক্ষা করছিল। তারা দেখতে পায় কোনো সৈনিক আসেনি, বরং এসেছে সেই মেয়েগুলো। আর ট্যাঙ্কের নিচে বাধা আছে উলফ। মেয়েগুলো বলে তোমরা ছাড়া বাকি সব নাৎসিরা মারা গেছে। ফাইনাল চ্যাপ্টার। এখানে দেখা যায় কর্পি কাদামাটি থেকে উপরে উঠে আসছে। সে প্লেন ক্র্যাশ থেকে কিভাবে বাঁচলো সেটা আমাদের কাছেও একটা রহস্য। সে এখান থেকে কষ্ট করে বের হয়। এরপর সে শহরে ফিরে যায়। সেখানে যুদ্ধের চিহ্ন এখনও আছে। সে তার সব সোনা বিক্রি করে দেয় এবং এর জন্য বড় অঙ্কের টাকাও চায়। সবথেকে আশ্চর্যজনক ঘটনা হলো পুরো মুভিতে কর্পি একটা কথাও বলেনি, মানে তার কোনো ডায়লগই ছিল না। আর এখানেই শেষ হয় এই রহস্যময় মুভিটা। তো বন্ধুরা, কেমন লাগলো মুভিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন